وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم পরম করুণাময় আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্যে, তিনি তাকে কথা বলা শিখিয়েছেন। সূর্য ও চন্দ্র উভয়ই নির্ধারিত হিসাব মোতাবেক চলছে। জমিনে উৎপাদিত যাবতীয় লতাপাতা ও গাছগাছরা সব তারই সামনে সেজদা অবনত। আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্যে তার ভারসাম্যের জন্যে একটি মানদণ্ড স্থাপন করেছেন, যাতে করে তোমরা কখনো আল্লাহ তাআলার নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো। ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিও না, মানদণ্ডের ক্ষতি সাধন করো না। ভূমণ্ডলে তিনি সৃষ্ট রাজির জন্য বিছিয়ে দিয়েছেন। তাতে রয়েছে অসংখ্য ফলমূল, আর রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতি খোসার আবরণে ঢাকা থাকে, আর রয়েছে ভূষিযুক্ত শস্যদানা ও সুগন্ধযুক্ত ফল। অতএব হে জিন ও মানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের সম্মানিত অগ্রনায়ক শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মজলিস শিশুরা সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির শ্রদ্ধাভাজন জননেতা জনাব আব্দুস সবুর ফকির, মহানগরী সংগঠনের সম্মানিত সহকারী সেক্রেটারিবৃন্দ, কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে একটি ভাষার গান, মাতৃভাষা বাংলা ভাষা খোদার সেরা দান। আমরা এখন একটি ভাষার গান শুনব। ভাষার গান হাসান আল বান্না। এটা থাকুক, আরেকটা
এই গানটির হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গানটির কথা লিখেছেন মানবতার মহান কবি ফরুক আহমেদ এবং সুর দিয়েছেন শিল্পী আব্দুল লতিফ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সভায় তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সভায় তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, রাখাল ছেলে বাসায় বাসি, ময়না তোতা পাশাপাশি। কথায় কথায় কান্না হাসি, অশ্রু অভিমান। কথায় কথায় কান্না হাসি, অশ্রু অভিমান। মাটির মানুষ মাঠে যারা, কৃষাণ মজুর কামলা তারা। মাটির মানুষ মাঠে যারা, কৃষাণ মজুর কামলা তারা। সোনায় বাধা বন্ধ হারা, কোলা ভরার গান। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, মাল্লা মাঝির কণ্ঠ বিধুর, ভাটিয়ালি ভাওয়ায়া সুর। ঝিল হাওরের ছায়া মেঘে জাগায় ঝিলের প্রাণ। ঝিল হাওরের ছায়ায় মেঘে জাগায় ঝিলের প্রাণ। তোমার গানে ডাক দিয়ে যায় কর্ণফুলির হরিণ ঘাটায়। তোমার নামে ডাক দিয়ে যায় কর্ণফুলির হরিণ ঘাটায়। মেঘনা নদীর জোয়ার ভাটায় জাগায় তোমার প্রাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সভায় তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, তৌহিদি সুর কণ্ঠে বয়ে, মহৎ ভাবের বাহন হয়ে। তৌহিদি সুর কণ্ঠে বয়ে, মহৎ ভাবের বাহন হয়ে। ঘুচাও প্রাণের এই নিলয় সকল ব্যবধান। ঘুচাও প্রাণের এই নিলয় সকল ব্যবধান। তোমার সুরের পরশ লেগে ইনসানিয়াত উঠুক জেগে। তোমার সুরের পরশ লেগে ইনসানিয়াত উঠুক জেগে। তোমার আলোয় উঠুক রেগে দুনিয়া জাহান। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুধীমণ্ডলী, আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাংবাদিক নেতা ভাই জনাব শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপস্থিত আলোচনা সভার প্রধান অতিথি
চলমান সময়ের আলোচিত রাজনৈতিক বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, আজকের এই প্রোগ্রামের সঞ্চালক জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সাংবাদিক ভাই এবং যারা আলোচনা শুনছেন, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী নেতৃবৃন্দ ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাংলাদেশে নতুন একটি প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। আমার সময় যেহেতু 2 মিনিট, আমি বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই। আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে সকালের পত্রিকাগুলোতে চোখ বুলাচ্ছিলাম, তো মাতৃভাষা নিয়ে যারা আজকে নিউজ করেছেন, বাংলাদেশের প্রথম শ্রেণীর যেই কয়েকটি পত্রিকা আছে, তো সেখানে আমি 2-3টি পত্রিকার হেডলাইন এবং নিউজের দিকে একটু ভিতরে ঢুকবার চেষ্টা করেছিলাম। তো ইতিহাসকে বিকৃত করবার রাস্তা থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেনি। সুতরাং আমি জামাত ইসলামের কাছে অনুরোধ জানাবো যে বাংলাদেশে ইতিহাস বিকৃতির যেই ধারা, এটি অব্যাহত রয়েছে। ইতিহাসকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্য বাংলাদেশের যে মোড় পরিবর্তনকারী যতগুলো ঘটনা আছে, যতগুলো ইভেন্ট ছিল 1947 সালের পর থেকে 52, 71, 90, এরপর 2024, এই প্রত্যেকটি ঘটনাকে সঠিকভাবে লিপিবদ্ধ করবার জন্য, ইতিহাসকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্য, সঠিক ইতিহাস রচনা করবার জন্য একটি কমিটি করে দিয়ে ইতিহাসগুলো তুলে ধরে মানুষের কাছে নিয়ে আসা দরকার। আর না হয় এই ইতিহাস বিকৃতির ধারা অব্যাহত থাকবে, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হবে, নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার যে চেষ্টা, সেটি অব্যাহত রয়েছে। সুতরাং আসুন এই নতুন বাংলাদেশে আমরা সঠিক ইতিহাস অনুধাবন রচনা করবার মধ্য দিয়ে জাতিকে সঠিক পথ দেখাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, মহানগরী সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব ডক্টর অধ্যাপক আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা আব্দুস সবুর ফকির, উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধা, বাংলাদেশে নতুন ধারার রাজনীতি, মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষার এই দাবি পূরণের জন্য, এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, এবং বিশেষভাবে স্মরণ করছি এই ভাষার দাবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ থেকে, ডাকসু থেকে যিনি অত্যন্ত সাহসিকতার সাথে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছিলেন, অধ্যাপক গোলাম আজম স্যারকে। বিশেষ করে আমি যারা এই ব্যাপারে অবদান রেখেছেন প্রত্যেককে আমরা স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো কর্তৃক গৃহীত হয়ে এটিকে একটি আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 2002 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব পাশ হওয়ার মাধ্যম দিয়ে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা যে দিবস, এটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এটি গোটা জাতির জন্য একটি সম্মানের এবং মর্যাদার। আমরা আজকের দিনে যারা এই অবদানের সাথে জড়িত ছিলেন,
যারা মিছিল করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, 144 ধারা ভঙ্গ করেছিলেন, সবাইকে আমরা স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের রাজনীতির গতিধারার পরিবর্তনের সূচনা হয়েছিল 1952 সালের এই ভাষা আন্দোলনের মাধ্যম দিয়ে। সেই গতিপাতকে যখন স্বৈরাচারীরা এবং ফ্যাসিস্টরা বিভিন্ন সময় এগুলোকে মানুষের মনের ভাষা, মনের কথা, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল, বারবার আমরা জেগে উঠে এটাই প্রমাণ করে দিয়েছি আমাদের সামনে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আজকের ভাষা দিবসের স্লোগান হোক, প্রতিপাদ্য হোক, যেই শহীদদের বিনিময়ে, আবু সাইদ, মুগ্ধা, আনাসদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের সম্মানিত আমিরে জামাত দেশের প্রতিটি অঞ্চলে শহীদ পরিবারে, আহতদের পরিবারে প্রতিটি আহাজারি করার জায়গায় যেভাবে ছুটে যাচ্ছেন, আমরা সেইভাবে ছুটে যে বাংলাদেশে একটি নতুন ধারার আদর্শিক রাজনীতি আমরা সূচনা করতে চাই। যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, দায় দেওয়ার লোক থাকবে না, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্ত্রবাজি চলবে না, এরকম একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব। সবাইকে সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। জি, সংগ্রামী উপস্থিতি, আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শ্রদ্ধাভাজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত অন্যান্য বছরের মতো মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার সম্মানিত সভাপতি জননেতা জনাব আব্দুস সবুর ফকির, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি যিনি একটু পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, প্রোগ্রামে উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশের জাতি হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান, মর্যাদার এবং গৌরবের। সম্মানিত সুধী মণ্ডলী, ভাষা আল্লাহ তাআলা প্রদত্ত আমাদের জন্য একটি বিরাট নেয়ামত। কোরআনে তিনি উল্লেখ করেন আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, ইসলামিক স্কলারগণ বলেন অকাদ কুন্তা মা মাহিনা, আমি যখন একেবারেই অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানিতে ছিলাম তখন আমাকে কে ভাষা শিখিয়েছে। আমাদের জীবনের প্রথম শুরু 2 বছর ভাষা কি ছিল? উই আর ক্রাইং, আমরা তখন কাঁদতাম। 2 বছর ছিল কান্নাই আমাদের ভাষা। কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে, কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে, কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিঠের নিচে হাত পড়ে গেছে, হাতটা একটু সরিয়ে দিতে হবে। এই কান্না থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লামাহুল বায়ান আর রহমান তিনি পরিচয় দিচ্ছেন। সুতরাং এটি বান্দার জন্য, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নেয়ামতের মধ্যে একটি বড় নেয়ামত। সেই নেয়ামত যারা কেড়ে নিয়েছিল,
আর কেরানিয়ার প্রতিবাদে যারা রাজপথে দাঁড়িয়ে বুকে গুলি ধারণ করেছিল, তারা মূল কথা কি বলেছিলেন? এটি অন্যায়, অন্যায়ের কাছে মাথা নত করব না। তার মানে 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 21 যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয়, তাহলে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয়, তাহলে এটি কি অন্যায় না? অন্যায় না? সেই 21-এর চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতি কেউ চালু করতে চায়, তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে এটার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে, সংস্কারকে ব্যাহত করে, তথাকথিত যে কোনো উপায়ে একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে। আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে, স্যার আপনার কাছে কি মনে হয় যে এগুলো শুধুই একটা দুর্ঘটনা? আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি? আমি বললাম, কেন, কি মনে হয় আপনার কাছে? বললো যে, স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি, আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায়। তার পরিণতি আমাদের কুয়েট, সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু, আগে হেলমেট বাহিনী ছিল, আগে হাতুড়ি লীগ ছিল, এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই, আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন। আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে, আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই। আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ, আমাদের মধ্যে আইনাঙ্গন, আমাদের মধ্যে সচিবালয়, আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরে জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরে জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাব। আমাদের আমিরে জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরে জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন, না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি, তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন, অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার সফল হতে পারে না। আসুন, 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। বাংলাদেশ জামাত ইসলামী
আত্মসমর্পণ না করে, মাথা নত না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি, আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, পেশিবাদ মুক্ত, আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমিরে জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আছেন? আসুন আমাদের 21-এর সেই চেতনা, আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব। সেই হোক আজকের প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জননেতা অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের একটি সাহসের ঠিকানা, আশ্রয়ের স্থল, মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আজকে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালের এই দিনে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, যে রক্তের ইতিহাস সৃষ্টি হয়েছিল, আমাদের দেশের ছাত্র জনতা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছিলেন, যেটাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই দিবসে আমরা বলতে চাই, শুধুমাত্র 52 সালের 21শে ফেব্রুয়ারি এই ঘটনাটি শুরু হয়নি। এই ঘটনার পিছনে অনেক পিছন থেকে শুরু হয়েছে। 1948 সাল থেকেই এই আন্দোলন শুরু হয় এবং সেখানে নেতৃত্ব যারা দিয়েছিলেন তারা ছিলেন ইসলামপন্থী, কিন্তু পরবর্তীতে ইতিহাস বিকৃত করা হয়েছে। মনে হয় বামপন্থী রামপন্থীরা এই আন্দোলন করেছে এবং তারাই নেতৃত্ব দিয়েছে। সেই দিনে তাদের কোনো আমরা ঠিকানা দেখতে পাই না, তাদের নেতাদের সেদিনের ভূমিকা সবার কাছে পরিষ্কার রয়েছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ডাকসুর জিএস ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ, তার নেতৃত্বে যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল, তৎকালীন শাসকের বিরুদ্ধে যে সাহসের জন্য যে সাহস নিয়ে সেই স্মারকলিপি দেওয়া হয়েছিল, সেই দিনের ভিপি ডাকসুর ভিপি সাহস পান নাই জীবনের নিরাপত্তার কারণে। সেই দিন যিনি সাহস নিয়ে ভূমিকা রেখেছিলেন তার নামটি আজকে ডাকসুর নাম ফলক থেকে মুছে দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাস থেকে অধ্যাপক গোলাম আজমের নাম মুছে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এইভাবে নাম মুছে দেওয়া যাবে না। ইতিহাস সারা জীবন মানুষ স্মরণ করবে। আজকে বাংলার তৌহিদি জনতা জানতে চান অধ্যাপক গোলাম আজম সেদিন কি বলেছিলেন। শুধু ভাষার জন্যই কথা বলেন নাই, সেদিন তিনি বাংলাদেশের সাহিত্য শাসনের জন্য ভূমিকা রেখেছিলেন, আর সেইটাই পরবর্তীতে ৭১-এর মুক্তিযুদ্ধের রূপ নিয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। আজকের আমাদের সম্মানিত আমিরে জামাতকে আমরা দাবি জানাবো, আপনি ইতিমধ্যেই ২৪-এর শহীদদের
যে স্মরণিকা প্রকাশ করেছেন, যে কষ্টসাধ্য কাজ করেছেন, জাতির সামনে যে ইতিহাস আপনি তুলে ধরেছেন, যেটা বাংলাদেশ সরকারের দায়িত্ব ছিল, সেটা সরকার সেদিকে নজর দেওয়ার আগেই আপনি যে কাজটি করেছেন, আপনার কাছে আমাদের দাবি সেই ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে একটি ইতিহাস জাতিকে উপহার দিবেন, এটা আমরা আশা করব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে 52 সালের সেই শহীদদের যে রক্ত, আজকে আজও আদালতের ভাষা বাংলা হয় নাই, সর্বস্তরে বাংলা প্রচলন হয়নি, আজও আমাদের উচ্চ গবেষণায় বাংলা নেই, আমরা ইংরেজিতে গবেষণা করতে দেখতে পাই, ছাত্রদের কষ্ট হয়। এই জন্য আমাদের প্রধান অতিথির কাছে দাবি জানাবো, আপনি সরকারের কাছে এবং আপনার সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত গবেষণার জিনিসপত্র সহ সর্বস্তরে যেন বাংলা প্রচলন হয়, সেই দাবি নিয়ে আপনি এগিয়ে যাবেন। বাংলাদেশের তৌহিদি জনতা আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা 24-এর আন্দোলনে দেখেছেন 3টি স্লোগান ছিল ছাত্রদের। একটা হলো উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আরেকটা ছিল ঢাকা না দিল্লি। এই যে স্লোগান, 52 স্লোগান এইরকমই ছিল। বাংলাদেশের যে কোনো বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা সব সময় সবার আগে থাকিয়েছে, আগামী দিনেও থাকবে। 24-এর এই আন্দোলনের সকল বৈষম্য দূর হয়েছে, কিন্তু আমাদের আজহার ভাই এখনো মুক্তি পায় নাই। আমাদের আমির জামাত ঘোষণা করেছেন 25 তারিখে তিনি আদালতে যাবেন। আমরা বলতে চাই, শুধুমাত্র আমির জামাত যাবেন না, 25 তারিখের আগে যদি আজহার ভাইকে মুক্তি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে আমরা কোর্টে যাব ইনশাআল্লাহ। সরকারের শুভ বুদ্ধি উদয় হোক, আজহার ভাইয়ের মুক্তি যেন আগেই হয়, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে আমরা আলোচনা শুনেছি, এখন একটি ভাষার গান শুনবো, তারপরে আমাদের সম্মানিত প্রধান অতিথি তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্যের আগে আমরা পলাশ ফুলের রং কেন লাল, এটার উপর একটি ভাষার গান, প্রিয় শিল্পী তাওহিদুল ইসলাম। এই গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার সুরকার চৌধুরী গোলাম মাওলা। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল, ফেব্রুয়ারির রাঙা খুনে রাংলো কার কপাল রে, রাংলো কার কপাল। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল, ফেব্রুয়ারির রাঙা খুনে রাংলো কার কপাল রে, রাংলো কার কপাল। সেদিন ভোরে মিছিলে যাবার মুখে যাসনে জাদু বলে মা দুয়ার রুখে, সেদিন ভোরে মিছিলে যাবার মুখে যাসনে জাদু বলে মা দুয়ার রুখে, ফাঁকি দিয়ে গেছে মায়ের দু চোখ রাজপথে কে লাল,
ফাঁকি দিয়ে গেছে মায়ের দু চোখ, রাজপথ একে লাল। ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল। ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। এখানে এখন স্বৈরাচারীর হানা দিয়েছে মুছে শান্তির নিশানা। এখানে এখন স্বৈরাচারীর হানা দিয়েছে মুছে শান্তির নিশানা। মুছে দিতে যত অবিচার অন্যায়, মুছে দিতে যত অবিচার অন্যায়, সোনার ছেলেরা উঠায়েছে বড় ভয়, সোনার ছেলেরা উঠায়েছে বড় ভয়। ধোঁয়ার আড়ালে মিছিল গিয়েছে ঢেকে, রুধির ধারায় রাজপথ গেছে ভেসে। ধোঁয়ার আড়ালে মিছিল গিয়েছে ঢেকে, রুধির ধারায় রাজপথ গেছে ভেসে। বোবা হয়ে গেছে সকলই যেন ফিরবে না কোনো কাল। বোবা হয়ে গেছে সকলই যেন ফিরবে না কোনো কাল। ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। পলাশ ফুলের রং কেন লাল, শিমুল ফুলের রং কেন লাল। ফেব্রুয়ারির রাঙা খুনে রাঙলো কার কপাল রে, রাঙলো কার কপাল। সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচি ইতিমধ্যে আজকে সকালে আমাদের সর্বাত্মক মেডিকেল ক্যাম্প দিনব্যাপী শুরু হয়েছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তা উদ্বোধন করেছেন এবং আমাদের প্রয়োজন হলে আমাদের সেই মেডিকেল ক্যাম্প আরও সামনের দিকে চলমান রাখা হবে। এ পর্যায়ে আজকের এই আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক বাংলাদেশ গড়ে তোলার অন্যতম রূপকার কারিগর, আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখছেন। প্রধান অতিথি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
وعلى آله وصحبه وأهل بيته أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর ২১ স্মরণে আলোচনা সভার সম্মানিত সভাপতি মহানগরী নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির, মঞ্চে বসা নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি সূচনায় ৫২ সালে মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করেছিলেন এবং বিশেষভাবে যারা জীবন দিয়েছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা একটি সোনালী ইতিহাস আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আমার জানা মতো খ্যাতিমান সৈনিকদের, ভাষা সৈনিক যারা ছিলেন, একজন ছাড়া তারা সকলেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মানুষ হিসাবে তাদের সকল ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিন এবং তাদেরকে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান হিসাবে কবুল করুন। রেখে যাওয়া ইতিহাসের দায়িত্বশীল পাঠক হিসাবে এই জাতিকে পাঠ এবং শিক্ষা নেওয়ার শক্তি আল্লাহ তাআলা দান করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ তৈরির যে শিক্ষা এবং চেতনা তারা এই জাতির সামনে রেখে গিয়েছেন, বিশ্বের বুকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি যতদিন বেঁচে থাকবে তারাও অনন্তকাল যুগের পর যুগ ধরে এদেশের সমস্ত অধিবাসীর কলিজা এবং হৃদয়ে তারা বেঁচে থাকবেন। কিন্তু আফসোসের কিছু জায়গাও থেকে যায়। মাঝে মধ্যে দেখবেন ৫২তে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন, তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বোধহয় কারো মা জীবিত নেই আমার ধারণা। এটা ৭-৮ বছর আগে দেখেছিলাম, বরকতের মা বড় কষ্টে আছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে। কেন? এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না? তারা তো এক একজন ইতিহাস, তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব রাষ্ট্রের। জনগণ রাষ্ট্র চালায় না, একটা সরকার রাষ্ট্র চালায়। যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা, উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে। বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, নির্বাচিত সরকার না, তারপরেও এটা জন আকাঙ্ক্ষার সরকার। তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব, ইতিহাসের এই অচলায়তন আপনারা ভেঙে ফেলুন, সম্মানের সাথে তাদের কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন। ৭১ যারা শহীদ হয়েছেন, ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারি সেটা অবশ্যই আলোচনার বিষয়। অনুরূপভাবে ৫২ ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত ২১ ফেব্রুয়ারি বা ৮ই ফাল্গুন, যেটাই আপনারা মানেন,
সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেখান, তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে। আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম। এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন। তারা একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে। ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে, বৈষম্যের বিরুদ্ধে থাকে। আমাদের যুব সমাজ আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে। জোর করে যে ইতিহাস তৈরি করা হয়, এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায়। এটি কারোর জন্য সুখকর নয়। বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক। এর নাম ইতিহাস। যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন, এটা ইতিহাস নয়, এটা হবে গল্প। ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না। ইতিহাসটা উঠে আসুক। একজন ভাই বলেছেন 24-এর ইতিহাসের নায়ক যারা শাহাদত বরণ করেছে, জামাতে ইসলামী স্ব-উদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে। আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। দেখবেন যে এখানে একটা শব্দেও কোনো দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়। আমরা আমাদের বীরদেরকে জাতীয় স্বীকৃতি দিয়ে শ্রদ্ধার চূড়ান্ত আসনে রাখতে চাই। আমরা আহ্বান জানিয়েছি, আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করেছি, জাতির সামনে তুলে ধরেছি। সরকারও যেন এই কাজটা করে, আরও সুন্দরভাবে করে। অন্যান্য যারা দল আছেন, সংস্থা আছেন, তারাও যেন এই পবিত্র দায়িত্ব পালন করেন, আরও সুন্দরভাবে করেন। এবং তাদের এই কাজ করতে গিয়ে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, সেই সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা চাই সঠিক ইতিহাস উজ্জ্বল হয়ে থাকুক, কারো ধারায় যেন এটা ম্লান না হয়, অপদস্থ না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, অপমানিত না হয়, বিকৃত না হয়। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ, তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। তাহলে এই জাতির মধ্যে বারবার বীর জন্ম নেবে। আর বীরকে যদি অস্বীকার, অগ্রাহ্য এবং অপমান করা হয়, এই জাতির মধ্যে বীর জন্ম নেবে না। সুবিধাবাদী কাঙ্গালের জন্ম হবে এই জাতির মধ্যে, যারা সমস্ত গরিবের ধন লুটে পুটে খেয়ে শেষ করে দেবে। সম্মানিত ভাইয়েরা, ইতিমধ্যেই আপনারা জেনেছেন এবং আমার ভাইয়েরা বলেছেন, গতকালকে আমি গভীর বেদনা থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। হয়তো অনেকেই খেয়াল করেছেন, অনেকে করেননি। বিগত সরকার এই জাতির প্রায় প্রত্যেকটি নাগরিকের সাথে শুধু তাদের গোষ্ঠী ছাড়া জুলুম করেছে। এই জুলুমের শিকার ছিল বাংলাদেশ জামাতে ইসলামীও।
দল হিসাবে সবার আগে জামাতের উপর জুলুম শুরু হয়েছিল, এরপরে আবার পর্যায়ক্রমে সবার উপরে এসেছে, কেউ বাদ যাননি। যাদের উপরেই জুলুম হয়েছে আমরা সকলে মজলুম। সেই মজলুমরা মিলেমিশে একাকার হয়ে যে আন্দোলনের সূচনা হয়েছিল 2011 সালে, সেই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করেছে আমাদের সন্তানদের হাতে এসে 2024 সালে। আমরা সবাই মজলুম ছিলাম। এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে, বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে। একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দি হালতে থাকতে হবে? বঙ্গভবনে 5 তারিখ সুনির্দিষ্টভাবে 2-1 কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মজলুমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দি করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতে বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা বলেছে আপনাকে আমরা একা ছাড়ব না, আমরা আপনাকে লাখো কর্মী আপনাকে সঙ্গ দেব। আমি আমার ভাইদের কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি বলতে চাই লাখও লাগবে না, আমি একাই যাব ইনশাআল্লাহ। কারণ এই জমিনকে ঠিক করার জন্য আমার সহকর্মীদেরকে বাইরে থাকতে হবে। সবাই ভিতরে গেলে এই জমিনের জঞ্জাল পরিষ্কার করবে কে? আমার সহকর্মীরা থাকুক, জঞ্জাল পরিষ্কার করুক, আর আমি মুসলিমের প্রতীক হিসাবে, প্রতিবাদ হিসাবে আমি জেলে চলে যাই। কারণ ফ্যাসিস্ট সরকার তো আমাকে দফায় দফায় জেলে নিয়েছে। আমাকে আগের দিন নিচে পরের দিন ছেড়েছে এমন কোনো ইতিহাস নেই। আজ বন্দি করেছে 2 মাসের, 1 মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোনো ইতিহাস নেই। আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে। ফ্যাসিস্ট আমলে আমি জেলে গিয়েছি, সেই অভিজ্ঞতা আমার আছে। এখন এই দুনিয়াবাসী, দেশবাসীর সাক্ষী থাকুক, ফ্যাসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ, ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে অনেক ধৈর্য ধরেছেন, আরো একটু অল্প ধৈর্য ধরুন। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার গুটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না। শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। আমরা ফ্যাসিস্ট আমলে একটা কথা বারবার শুনতাম, খেলা হবে। ওই খেলা আর দেখতে চাই না। জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না, এরা দুষ্টা। একুশ আমাদেরকে যে সবক দিয়ে গিয়েছে, শিক্ষা দিয়ে গিয়েছে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ। এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আশা করব অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন। সবাই আসলে আমরা মহাখুশি, কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ ফেসিবাদীদেরকে তাড়িয়েছে, কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারি নাই। যে সমস্ত অপকর্ম করত ফেসিবাদীরা, সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফেসিবাদী। আমরা বারবার অনুরোধ করে বলেছি, দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, দয়া করে আহত পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। তাদের রক্তকে, জীবনকে, তাদের ইজ্জতকে, তাদের আবেগকে, তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না। কিন্তু আমরা দেখছি কতিপয় কাজ এখনো বন্ধ হচ্ছে না। আমরা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি, কিন্তু এই আহ্বান আমরা কিয়ামত পর্যন্ত জানাবো না। কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে। ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয়, এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায়। এর চাপ এদেশের একজন শ্রমজীবী মানুষের উপর পড়ে, এমনকি রাস্তার আমার একটা ভিক্ষুক ভাই কিংবা বোনের উপরেও পড়ে। তাহলে তো আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আমরা কেন এই অন্যায়কে প্রশ্রয় দেব? কেন আমরা নীরবে সহ্য করব? কাজেই এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। তার আগে আমি সকল মহলকে, আমি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিকে এই কথা বলছি না। এই কাজে যারাই আছেন তাদের কোনো দলও দেখতে চাই না, কোনো গোষ্ঠীও দেখতে চাই না। বিনয়ের সাথে বলি যে এই কাজ বন্ধ করুন, জাতিকে স্বস্তির সাথে বাঁচতে দিন, সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নূতন ধারা অধ্যায় তৈরি না হয়, তার থেকে ফিরে আসুন। ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা এই লড়াই বাদ দেব না। আমরা অবিরাম চলা সৈনিক। আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, কিন্তু এই কাফেলা, ন্যায়ের এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধহয় নির্মমভাবে হত্যা করা হতো না, আল্লাহ ভালো জানেন। অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে এসেন ততটুকুই, রিজেক্ট যার যতটুকু অ্যালটেড অতটুকু, এটা বাড়বে না, কমবে না। কিন্তু কারো কারো আমরা আক্রোশের শিকার হয়েছিলাম। আমাদের ঘাড় নরম করার চেষ্টা করা হয়েছে, আমাদের মাথা নত করানোর চেষ্টা করা হয়েছে। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির তক্তার উপরে দাঁড়িয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই। এটি আমাদের সবক, এটি মুমিনদের সবক। তাদের এই শিক্ষা আমরা বুকে শ্রদ্ধার সাথে ধারণ করি। মাথা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমরা 21-এ আজকে আবার নতুন করে অঙ্গীকার নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ ন্যায়ের উপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই মাথা উঁচু করে আল্লাহর সাহায্য নিয়ে অব্যাহত থাকবে। আগামী দিনের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার জন্যে আল্লাহর দ্বীন এবং কোরআনের ভিত্তিতে, যা আল্লাহর দেওয়া সনদ এবং বিধান, এর ভিত্তিতে দল, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমালোচনাও চাই। ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন, ধরে দেবেন। তবে হ্যাঁ, জোর করে আমাদের নামে কোনো ভুল কেউ তৈরি করলে সেটা আমরা মানব না। আমরা যেটা বলি না, যেটা করি না, সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয়, তাহলে ওর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হবে। আমাদেরকে আপনার ভাষায় সমালোচনা করুন, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয়ের সত্যতা থাকতে হবে, যথার্থতা থাকতে হবে। তবেই আপনি বড় ধরনের সাহায্য করবেন আমাদেরকে। আমরা সেই সাহায্য আপনাদের কাছ থেকে চাই। আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এই জাতি সামনে এগিয়ে চলার অঙ্গীকার নিতে পারে। তাহলে এই আলোচনা সার্থক, এই দিবস পালন সার্থক। না হলে যত আয়োজন যত দিক থেকে করা হয়েছে, এগুলা শুধুই লৌকিকতা মাত্র। আসুন লৌকিকতায় নয়, বাস্তবতায় আমরা ফিরে যাই। আল্লাহ তাআলা এই অঙ্গীকার নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন।
গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাতের বক্তব্যের সূত্র ধরে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমিরে জামাত একা যাওয়ার কথা চিন্তা করেছেন, আর আমরা বলছি আমিরে জামাত একা নন। আমিরে জামাত এখন 18 কোটি বাংলাদেশের মানুষের তিনি প্রতীক। আমিরে জামাত যাবেন, আমিরে জামাতের সাথে দেশের জনগণও যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কালকে আমাকে একজন মেসেজ দিয়েছেন, আমিরে জামাত তো এতদিন নরম মনে হয়েছে, এখন একটু শক্ত লাগতেছে। আমি তখন বললাম, আমিরে জামাত হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমিরে জামাত হচ্ছে সেরকম একটা সাগর, যেই সাগরে কাগজের নৌকাও ভাসানো যায়, আবার ওই সাগর যদি উত্তার হয় ওখানে টাইটানিককেও ডুবিয়ে দেওয়া যায়। আমরা টাইটানিককে ডুবিয়ে দিয়ে প্রমাণ করব বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জায়গা হবে না, আর কোনো ফ্যাসিস্ট এখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যারা বলবে কুয়েটে চালিয়ে দাও চালিয়ে দাও, রাজনীতি দেশে চলবে না। যারা বলবে সিলেট এমসি কলেজে রক্ষাটার দল বলো, আমরা রক্ষাটার দল বলতে দেব না। জি, আমিরে জামাত হচ্ছে, আমরা বলেছি যে আমিরে জামাত হচ্ছে নরমের ভক্ত, শক্তের জম। তিনি শক্তের জম হিসাবেই আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। সেই জন্য আসুন এখন সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি শ্রদ্ধাভাজন আব্দুস সবুর ফকির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সাংবাদিকরা একটু বসবেন, আপনারা আপ্যায়ন নিয়ে যাবেন, সাংবাদিক ভাইয়েরা একটু আপ্যায়ন নিয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই 2025-এর শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী, আমি প্রথমেই আমিরে জামাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শত ব্যস্ততার মধ্যে থেকেও তিনি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সকাল থেকে 2টি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা সকাল থেকেই আমাদের 2টি প্রোগ্রামে আপনারা উপস্থিত থেকে আপনাদের নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। আজকে ভাষা দিবসের আলোচনা সভা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা 52 ভাষা আন্দোলনে 21শে ফেব্রুয়ারি তথা 8ই ফাল্গুন পাঞ্জাবিদের গুলির সামনে রক্ত ঝরিয়েছিলেন, মাটিতে লুটিয়ে পড়েছিলেন। যে মাটিতে রক্ত ঝরে সেই মাটি উর্বর হয়, সেই মাটির জনগণকে কখনো দাবিয়ে রাখা যায় না। সম্মানিত সুধীমণ্ডলী, ভাষা আন্দোলনের সূচনা মূলত তমুদ্দুন মজলিসের মাধ্যমে হয়েছিল। প্রিন্সিপাল আবুল কাসেম সাহেব, তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি এই ভাষা আন্দোলনের মাতৃভাষা বাংলার দাবিতে তিনি ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন। তার নিজ বাড়ি আজিমপুরে তমুদ্দুন মজলিসের যে অফিস ছিল, সেই অফিস থেকে সেদিন ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন। মূলত ওই ঘোষণাপত্রের মধ্যেই বাংলাদেশের স্বাধিকার তথা বাংলাদেশের স্বাধীনতার বীজ লুকায়িত ছিল।
পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে। ওই ঘোষণাপত্র যখন প্রকাশ করা হয় তখন সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, A.K.M হাসানুল হক, নুরুল হক ভূঁইয়া, শামসুল হক, আব্দুল মতিন খান, চৌধুরী ফজলুর রহমান, কবি মুফাক্খরুল ইসলাম। তারা সেদিন সেখানে শপথ নিয়েছিলেন যে বাংলাকে আমরা আমাদের মাতৃভাষায় রূপান্তরিত করব। তারই ধারাবাহিকতায় যখন আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের সেনাপতির দায়িত্ব পালন করেছেন প্রিন্সিপাল আবুল কাশেম, দেওয়ান মোহাম্মদ আজরফ, মাওলানা আকরাম খাঁ এবং তৎকালীন ডাকসুর GS জনাব অধ্যাপক গোলাম আজম। এরা ভাষা সৈনিক নয়, এরা ভাষা সেনাপতি ছিলেন। তাদের নির্দেশে, তাদের পরিকল্পনায় যেভাবে আমরা 24-এ আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে দেখেছি, ঠিক সেইভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন 144 অর্থাৎ কারফিউ তারা ভঙ্গ করেছিল তাদের সিদ্ধান্তের ভিত্তিতে, এবং সেদিনই ওই সমস্ত শহীদরা তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তিনি যখন ডাকসুর GS ছিলেন তখন ভিপি ছিল অরবিন্দ বোস। সেই যে 2টা সাল, সেই 2টা সালে অরবিন্দ বোসের নাম আছে ভিপি হিসাবে, কিন্তু GS কে ছিলেন তার নামটা সেখানে নাই। আমি দেশের বুদ্ধিজীবী মহলকে অনুরোধ করতে চাই যে আপনারা কেন একবারও প্রশ্ন করলেন না যে শুধু কি ভিপি নির্বাচিত ছিলেন নাকি সেদিন GSও ছিলেন? তাহলে GS এর নামটা নাই কেন? তাহলে বোঝা যাচ্ছে এখানেও আপনারা বৈষম্য তৈরি করেছিলেন। বৈষম্যের বীজ সেখান থেকেই শুরু হয়েছিল, যেদিন অধ্যাপক গোলাম আজমের নাম ওই বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে শত শত ভাই বোনদের মানুষের রক্তের বিনিময়ে যে বৈষম্য বিরোধী একটি রাষ্ট্র কায়েম হয়েছে, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসিকে অনুরোধ করব ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরেন, এবং যে 2টা জায়গা খালি আছে ওই 2টা জায়গায় নামটা থাকা উচিত। তার ডকুমেন্টস নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেখানে ওই নাম দুটি প্রতিষ্ঠিত করুন। সম্মানিত সুধীমণ্ডলী, ইতিহাস বিকৃত করলে কোনো লাভ নাই। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বানানোর জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু 5ই আগস্টের দুপুরে পরে দেখলাম 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শাবল কুড়ালের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। জোর করে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বানানো যায় না, মানুষের মনের গভীরে স্থান করে নিতে হয় ভালোবাসা দিয়ে, বৈষম্য বিরোধী সিদ্ধান্ত নিয়ে, তাহলে এটা পারা যায়। শুধু আমিই থাকবো আর কেউ থাকবে না, তাহলে সমাজ হয় না। এবং আমাদের অতীত ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। অতীত ইতিহাস যদি আমরা শিক্ষা না দিতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম কাদের দিকে তাকিয়ে থাকবে? এই জন্য আমি শিক্ষা মন্ত্রণালয় মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ করব, দ্বিতীয় শ্রেণী থেকে এই ভাষা, আন্তর্জাতিক ভাষা দিবস, শহীদ দিবসের ইতিহাস পর্যায়ক্রমে তুলে ধরতে হবে, এবং 10ম শ্রেণী পর্যন্ত সিলেবাসভুক্ত করতে হবে। দাদাকে অস্বীকার করবেন না, তাহলে বাবা অস্বীকারের পরিণত হবে, এবং আপনি এক সময় সেই পথে চলে যাবেন। এই জন্য পরবর্তী প্রজন্ম যারা আসতেছে তাদেরকে ইতিহাস জানতে দিন, এবং নিজ থেকেই, ছোটবেলা থেকেই তারা বুঝতে পারে যে আমরা কোন জায়গা থেকে উঠে এসেছি। এটাই যদি হয় তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। আপনারা আজকে কষ্ট করে আমাদের এই আলোচনা সভায় এসেছেন। সকালে আমাদের যে প্রোগ্রাম ছিল সেখানে আপনারা যুক্ত ছিলেন, এই জন্য আপনাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমির জামাত সহ সাংবাদিক বন্ধুগণ আমাদের যে সময় দিয়েছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।